রাতে কে জানি আমার হিসু করার জায়গায় ব্যথা দিয়ে থাকে, কিন্তু কিছুই বুঝতে পারি না। কারণ আমার রাত 12টার পর এতটাই ঘুম ধরে যে কখন কি হয় জানি না। সকালবেলায় উঠতে পারি না ব্যথার কারণে। আজও আমার একই অবস্থা হলো। আমি বুঝতে পারছিলাম তলপেট ধরে নিচের দিকে ব্যথার জন্য শোয়া থেকে উঠতে পারছিলাম না। তবে হাসিব আমাদের বাসায় এসেছে থেকে এমন হচ্ছে। তবে কি হাসিব আমার সাথে রাতে ওসব কাজ করে? হাসিব হচ্ছে আমার মামাতো ভাই। আমি অনার্স 3rd সেমিস্টারে আর হাসিব অনার্স 1st সেমিস্টারে। সে আমার 1 বছরের ছোট। তাদের গ্রামের বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি হওয়াতে সে শহরে এসে আমাদের বাসায় থাকে। আমাদের বাসায় আমার বাবা মা, বড় ভাই আর বড় ভাবি থাকেন। হাসিব গেস্ট রুমে থাকে। আগে কখনো আমার এমনটি হয়নি। যখন থেকে হাসিব আমাদের বাসায় থাকা শুরু করেছে তখন থেকে প্রতি রাতে আমার হিসু করার জায়গায় ব্যথা করে। বিষয়টার সমাধান কি? না পারবো বলতে ভাবিকে, আর হাসিবকেই বা কিভাবে বলবো? সে তো আমার মামাতো ভাই হয় আর 1 বছরের ছোট। তাকে এইসব বলা কি ঠিক হবে? আমি যখনই খাটের উপরে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিলাম তখনই দেখলাম দরজার পর্দা ফাঁক করে হাসিব আমার রুমে আসলো। হাসিব বলল, আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ আমিও ভালো আছি। কিন্তু তোমার শরীর খারাপ নাকি? এখনো শুয়ে আছো? না এমনি শুয়ে আছি। আমি কথাগুলো গোপন রাখলাম, না রেখে বা উপায় কি? তার সাথে আমি অতটা ফ্রি না। আপু চলো ঘুরতে যাব একটু। কোথায় যাবি ঘুরতে? হ্যাঁ আমি যেতে পারবো না রে। কেন পারবে না শুনি? কি হয়েছে তোমার? এমনি আমি একটু অসুস্থ মনে হচ্ছে। কি হয়েছে বলবে তো তুমি? এইসব ছেলেদের বলা যায় না। আর তুই এখন যা, পরে আসিস আমার রুমে। ঠিক আছে আপু, যাচ্ছি আমি। এই বলে হাসিব চলে গেল। কিন্তু আমার মনে এখনো ওই কথাই মনে হচ্ছে যে কে এমন করে। ওইদিকে নাস্তার টেবিলে বসে ভাবি বলল, রুমি তাড়াতাড়ি নাস্তা করতে আয়, আমরা সবাই তোর জন্য ওয়েট করছি। তখন নাস্তার টেবিলে বসেছিল আমার বাবা, আমার মা, হাসিব এবং বড় ভাইয়া। বড় ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করছিল। আমি বললাম, তোমরা নাস্তা করে ফেলো, আমার একটু আজ লেট হবে। নাস্তার টেবিল থেকে মা বলল, কেন তোর লেট হবে? প্রতিদিন এত বেলা করে ঘুম থেকে উঠলে শরীর তো খারাপ করবে। মায়ের পাশে বসে নাস্তা করছিলেন বাবা। বাবা বলল, মেয়েটা সারা রাত ধরে পড়ালেখা করে, একটু লেট করে উঠলে সমস্যা কি? তোমার লাইফ পেয়ে পেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে মেয়েকে আদর করো সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত আদর করার কারণে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায়। বাবা তখন মাকে খোঁচা দিয়ে বলল, তোমার বাবাও তো তোমাকে অনেক আদর করতো, তুমিও কি নষ্ট হয়ে গেছো? মা এবার বাবার দিকে তাকিয়ে রেগে মেগে বলল, আমি নষ্ট না হলেও তোমার সংসারে এসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। মা বাবা আপনারা কি সারাক্ষণ শুধু ঝগড়াই করবেন? আপনাদের এমন ঝগড়ার কারণে আমরা আপনাদের কাছ থেকে কি শিখছি বলেন তো? ঝগড়াটা কি আমি করি? তোমার শাশুড়ি হচ্ছে একটা ঝগড়াটে মহিলা। মা বসা থেকে দাঁড়িয়ে বলল, তোমার সাথে নাস্তা করতে বসাটা আমার ভুল হয়েছে। বলেই নাস্তার প্লেটটা নিয়ে মা ড্রয়িং রুমের দিকে চলে গেল। বাবাও মায়ের পেছন পেছন নাস্তার প্লেট হাতে নিয়ে যেতে যেতে বলল, এই শোনো না, রাগ করো না প্লিজ। মার বাবার এমন খুনসুটি দেখে বড় ভাই হাসিব এবং ভাবি হাসতে লাগলো। এর মধ্যে বড় ভাই নাস্তা করা শেষ হয়েছে। বড় ভাই বলল, আসিফ তুই বসে নাস্তা কর, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি গেলাম। ভাবি বলল, অফিস থেকে আসার সময় মনে করে নিয়ে আসিও। বড় ভাই বলল, কি কাল রাতে কি বলেছিলাম এর মধ্যেই ভুলে গেলে? ও হ্যাঁ মনে পড়েছে, আচ্ছা নিয়ে আসবো। তারপরও বিকেলের দিকে তুমি একবার ফোন করে মনে করিয়ে দিও। এই বলে ভাইয়া চলে গেল। হাসিব বলল, মামার মামি এত ঝগড়া করে, ওনারা প্রেম করে কখন? হাসিব একটু ফাজিল টাইপের ছেলে, ওর মুখে কথা আটকায় না। তাই ভাবি তাকে আর বেশি কথা বলতে না দিয়ে বলল, তোমার ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তুমি যখন বিয়ে করবে তখন বুঝবে স্বামী স্ত্রী প্রেম করে কখন। এখন নাস্তা করে নাও। এতক্ষণ ধরে খাটের উপরে বসে আমি ওদের বিষয়গুলো খেয়াল করছিলাম। এখন আর বসে থাকতে ইচ্ছে করছে না। একে তো হিসু করার জায়গা ব্যথা লাগছে, তার উপরে কেমন জানি তলপেটটা ভারী ভারী হয়ে আছে। গোসল করার জন্য খাট থেকে নেমে বাথরুমে ঢুকে গেলাম। বাথটব ছেড়ে গোসল করছিলাম, তখনও ব্যথাটা অনুভব করলাম। এমনিতেই তলপেটটা ব্যথা করছিল, তাই ভাবলাম বেশি করে ঠান্ডা পানি দেই। জগে করে পানি নিয়ে ঠান্ডা পানি তলপেটে ঢালতে লাগলাম। মনে হচ্ছে ব্যথাটা আরো বেড়ে গেছে। এটা কিসের ব্যথা বুঝতে পারলাম না। হঠাৎ লক্ষ্য করলাম পায়ের গোড়ালি বেয়ে হালকা লালচে পানির স্রোত। মনে হচ্ছে পিরিয়ড হয়েছে। পিরিয়ড হলেও তলপেটে ব্যথা করে। কিছুটা স্বস্তি অনুভব করলাম। এতক্ষণ ধরে যা ভেবেছি তা নয় মনে হচ্ছে। পিরিয়ডের কারণে তলপেট ব্যথা করছে, তবু একটু টেনশন মনে কাজ করছে। পিরিয়ড হলে তো তলপেট ব্যথা করার কথা, কিন্তু হিসু করার জায়গা তো ব্যথা করার কথা না। নাকি পিরিয়ডের ধরন পাল্টেছে কে জানে। তাড়াতাড়ি গোসলটা শেষ করতে লাগলাম। ভাবি ড্রেসিং টেবিলের সামনে বসে মাথায় চিরুনি দিচ্ছিল। আমাকে ভাবির রুমে আসতে দেখে ভাবি বলল, কিছু বলবি? আমি এদিক ওদিক তাকিয়ে বললাম, ভাবি তোমার কি প্যাড আছে? প্রথমে
প্রথমে ভাবি বিষয়টি বুঝতে পারিনি। বলল, কিসের প্যাট? ছোট বাচ্চার মতো কথা বলছো কেন? মেয়েরা কিসের প্যাট খোঁজে বুঝো না? ও আচ্ছা, মনে পড়েছে, কিন্তু প্যাট কেন? আমি এবার একটু বিরক্ত হয়ে বললাম, প্যাট কি আমি রান্না করে খাওয়ার জন্য খুঁজছি? আমার পিরিয়ড বন্ধ আজকে 3 মাস, আমি প্যাট দিয়ে কি করব? আর তোর যে প্যাট শেষ হয়ে গেছে সেটা তো জানতি, তাহলে আগে থেকে এনে রাখিসনি কেন? আমার তো লাগে প্রতি মাসে 26 তারিখে, কিন্তু এই মাসে এত আগে লাগবে সেটা জানতাম না। থাকলে দাও না ভাবি। বললাম না, আজ 3 মাস ধরে আমার বন্ধ, তাই লাগে না। তুই এক কাজ কর, মায়ের রুমে 1 প্যাকেট আছে, ওটা নিয়ে নে। মায়ের রুমে আছে সেটা তুমি জানো কিভাবে? গতকাল রুম ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে লাগেজের চেইন খোলা ছিল, চেইন লাগাতে গিয়ে লাগেজের ভেতরে দেখেছিলাম। মায়ের কাছ থেকে এটা আনতে কেমন লাগে না? লজ্জা পাওয়ার কি আছে? মেয়েদের এটা লাগে, এটা স্বাভাবিক বিষয়। তোর মাকে কিছু বলার দরকার নেই, সোজা গিয়ে লাগেজের চেইনটা খুলে নিয়ে আয়। আমি আর কথা না বাড়িয়ে মায়ের রুমের দিকে গেলাম। মায়ের রুমে এসে দেখি এমন অবেলায় মা ও বাবা দুজনেই শুয়ে আছেন। শুয়ে না থেকে বা ওনাদের কাজ কি? সারাক্ষণ ঝগড়া করা আর টাইমে টাইমে নামাজ পড়া। ওনাদের খুনসুটিটা আমাদের খুব ভালোই লাগে। আমি চুপচাপ খাটের নিচ থেকে লাগেজটা টেনে নিয়ে চেনটা খুলতেই যাব, এমন সময় দেখলাম মার ঘুম ভেঙে গেল। মা বলল, ওখানে কি করছিস? কিছু না। মায়ের কথা শুনে বাবার ঘুমটাও ভেঙে গেল। বাবা বলল, কে এসেছে? তোমার গুণধর্মী? কি জন্য এসেছে জানি না, খাটের নিচে কি যেন খুঁজছে। বাবা এবার গলা টেনে বলল, কি রে মা, কি খুঁজছিস? কিছু না, তুমি শুয়ে থাকো। বাবা কোনো কথা না বলে আবারও শুয়ে গেল। মা আমার দিকে চোখ বড় করে তাকিয়ে রইল। আমি লাগেজ থেকে প্যাডের প্যাকেটটা নিয়ে মাকে ইশারায় দেখালাম। মা এবার বুঝতে পারলো আমি কি খুঁজছিলাম। মা এবার কোনো কথা না বাড়িয়ে আবারও শুয়ে পড়লো। আমি প্যাকেটটা নিয়ে আমার রুমের দিকে চলে গেলাম। বিকেলবেলা বাথরুমে ঢুকেছিলাম প্যাড চেঞ্জ করতে। মেয়েরা সাধারণত দিনে 2 বার প্যাড চেঞ্জ করে, কিন্তু বাথরুমে ঢুকে বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়নি। সকালে গোসলের সময় যেটা লালচে রঙের পানি স্রোত দেখেছিলাম, ওটা মনে হচ্ছে আমার কাপড়েরই রং। পিরিয়ড হলে তো প্যাডের চিহ্ন দেখে বোঝা যেত। তাহলে কি আমি যেটাই ভাবছি সেটাই? প্রতিদিন রাতে কেউ আমার রুমে এসে আমার অজান্তে আমার সাথে খারাপ কিছু করে? ভাবতে ভাবতে এমন সময় মনে পড়লো, হাসিব যে আমাকে প্রতিদিন আমার রুমে দুধ নিয়ে আসে আমাকে দেওয়ার জন্য, ও কি কিছু মেশাই নাকি? না, আজ দেখবো কি হয়। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে আছি। আজও আবার হাসিব আসলো, দুধের গ্লাস হাতে দরজার পর্দা সরিয়ে দাঁড়িয়ে বলল, আপু আসবো রুমে? আয়, এই নাও দুধটুকু খেয়ে নাও, তোমার অনেক ভালো লাগবে। রাখ, পরে খাবো আমি, এখনই খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। এখানেই রেখে যা, বলছি না আমি পরে খাবো। ঠিক আছে, খেয়ে নিও, বলেই হাসিব চলে গেল। হাসিব চলে যাওয়ার পর আমি সব দুধ জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। আবার 20 মিনিট পর হাসিব আসে। আপু দুধ খেয়েছো? হ্যাঁ রে, খেয়েছি, ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, তুই যা শুয়ে পড়। আমার দুধ খাওয়ার কথা শুনে হাসিবকে দেখলাম খুব খুশি হতে। সে বলল, ঠিক আছে আপু, প্রতিদিন রাতে এভাবে 1 গ্লাস করে দুধ খাবে, তাহলে তোমার স্মৃতিশক্তিও বাড়বে এবং শরীরও তাজা থাকবে। হয়েছে, তোর এত পুষ্টিগুণ নিয়ে আলোচনা করতে হবে না, তুই এখন যা, আমার ঘুম পাচ্ছে। হাসিব খালি গ্লাসটা নিয়ে চলে গেল। হাসিব চলে যাবার পর আমি শোয়া থেকে উঠে রুমের লাইটটা অফ করে দিলাম। এখন সময় গোনার পালা। কারণ হলো আজ দেখবো রাত 12টায় কে আসে আমার রুমে। অপেক্ষা করতে করতে যখন ঘড়িতে 12:25 বাজে, তখনই খেয়াল করলাম কেউ একজন অন্ধকারে এসে আমার মাথার পাশে বসলো। আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম। অন্ধকারে উনাকে ভালো করে দেখা যাচ্ছিল না, তবুও আমি চুপচাপ শুয়ে রইলাম। উনি এদিক ওদিক তাকিয়ে যখনই আমার প্যান্টের ফিতে হাত দিল, তখনই আমি ওনার হাত চেপে ধরে উঠে বসে গেলাম। বন্ধুরা, রুমির রুমে কে আসলো, প্রতিদিন কে তাকে ব্যথা দেয়, এটা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। আর কমেন্টে লিখতে হবে গল্পটি কেমন লাগলো এবং দ্বিতীয় পর্ব চান কিনা। আমরা আপনার মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী পরশুদিন ঠিক একই টাইমে এই পেজে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে এখনই শেয়ার করে দিন। এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।